নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডক্টর ইউনূসকে ধন্যবাদ অন্তরের অন্তরতম স্থল থেকে। কেন এই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে সেটা বলবো, তার আগে দু একটা কথা বলে নেওয়া খুব জরুরি বলে আমার মনে হয়। দেখুন, আপনারা কমেন্ট বক্সে নানা রকম মন্তব্য করেন। কেউ আমাকে তেরে গালি দেন, কেউ জয় বঙ্গবন্ধু লেখেন, কেউ প্রশংসা করেন, কেউ আমার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। আমরা তো একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে থাকি। মত প্রকাশের স্বাধীনতা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বজায় রাখার চেষ্টা করি যে শালীনতা বজায় রেখে যে কোনো ধরনের মন্তব্য আপনারা করতে পারেন। আমার তাতে ভালোই লাগে। সমালোচনা করলে, সমালোচনা যদি ন্যায্য হয়, তার থেকে শুধরে নিতে পারি। এখন প্রশ্ন হলো, এই যে ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে আমরা থাকি, তো দুর্ভাগ্য হলেও আমাদের পড়োশী বাংলাদেশের 18 কোটি মানুষ সেভাবে গণতন্ত্রের স্বাদটুকু কিন্তু পাননি। তাদের ওখানে গণতন্ত্র খণ্ডিত গণতন্ত্র। গণতন্ত্রের পূর্ণ বিকাশ বাংলাদেশে হয়নি। পাকিস্তানের কথা ছেড়ে দিন, চীনে তো গণতন্ত্রের বালাই নেই, নেপাল, ভুটান, মায়ানমার, এখানেও গণতন্ত্র খুব ফ্র্যাজাইল। সেই জন্য গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি এটা কথা না বলে পারছি না। বাংলাদেশের কিছু সাংবাদিকই বলুন বা নানা বিষয়ে যারা মন্তব্য করেন, ইউটিউবে ব্লগ করেন, তাদের কয়েকজনের কথা আমি শুনি মাঝে মধ্যে। অনেকে বলেন যে আমরা তো 5 বছর ধরে শেখ হাসিনা সরকারের নানাবিধ কাজকর্ম নিয়ে সরব হয়েছি। আবার তারাই বলেন যে শেখ হাসিনা নাকি গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। যারা বলেন আমরা 5 বছর ধরে শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছি, আবার একই সঙ্গে বলেন যে শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন, এই দুটোকে ঠিক মেলাতে পারি না। তাহলে গণতন্ত্রের কণ্ঠরোধ যদি হয়ে থাকে, তাহলে ওই ভদ্রলোকরা 5 বছর ধরে শেখ হাসিনা জমানার মুন্ডপাত কিভাবে করেছেন, এবং তাদের বিরুদ্ধে তো কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একটু যদি বিষয়টা আমার দর্শকরা আলোকপাত করেন, তাহলে আমি একটু সমৃদ্ধ হই। এবার আজকের যে শিরোনাম, ধন্যবাদ ডক্টর ইউনূস। দেখুন, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার। আমি সত্যিই কৃতজ্ঞ ডক্টর ইউনূসের কাছে। দেখুন, ডক্টর ইউনূসকে আমি প্রথম দেখি আজ থেকে 18 বছর আগে দক্ষিণ 24 পরগনায় একটা এনজিওর আমন্ত্রণে এসেছিলেন। আমি যে সর্বভারতীয় হিন্দি চ্যানেলে কাজ করতাম, তাদের পক্ষ থেকে গিয়েছিলাম এবং ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারও নিয়েছিলাম। আমার সত্যি কথা খুব ভালো লেগেছিল ডক্টর ইউনূসের সাথে কথা বলে। অত্যন্ত অমায়িক, ভদ্র, হাসি খুশি, নিজের মতো করে তিনি তার বক্তব্য জানিয়েছিলেন। না, তার মধ্যে রাজনীতি ছিল না, অবশ্যই ছিল না। তার কাজকর্ম, তার অ্যাচিভমেন্ট, তার স্বপ্ন, এইসব নিয়ে কথা বলেছে। আমি ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়ার পর পশ্চিমবঙ্গের কিছু বিদগ্ধ মানুষকে বলেছিলাম, আমি খুব সমৃদ্ধ হলাম ওনার সঙ্গে কথা বলে। তারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। ডক্টর হীরেন মুখোপাধ্যায় আমাদের সাংসদ ছিলেন সিপিআই এর। তার শতবর্ষে ডক্টর ইউনূস দিল্লিতে এসে একটা বক্তৃতা দিয়েছিলেন। ইউটিউবে সেই বক্তৃতাটাও আমি শুনেছি। যে ডক্টর ইউনূস সম্পর্কে আমার যে ধারণা ছিল, অত্যন্ত ভালো ধারণা ছিল, উঁচু ধারণা ছিল, আমি এই ভারতীয় উপমহাদেশের একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ বলে তাকে মনে প্রাণে গ্রহণ করেছিলাম। এখন কি হলো? এখন মনে হয় সেদিনকার ডক্টর ইউনূস একটা মুখোশ পরেছিলেন। এখন সেই মুখোশটা খুলে গেছে, তাই ডক্টর ইউনূসের প্রকৃত চেহারাটা আমরা জানতে পারছি। নিজেকে এভাবে উন্মোচিত করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যে ডেমোক্রেটিক ভ্যালুজ এর কথা বলেন, যে লিবারাল এথস এর কথা বলেন,
সেগুলো যে নিতান্তই শূন্যকুম্ভের ঝংকার, বিগত 7-8 মাস ধরে ভারতীয় উপমহাদেশের মানুষ সেটাকে প্রত্যক্ষ করছেন। মুখে গণতন্ত্রের কথা বলবো, মুখে মুক্ত চিন্তার কথা বলবো, মুখে ট্রান্সজেন্ডারদের অধিকারের কথা বলবো, এবং কার্যক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটব। সাংবাদিকদের ভুয়ো মামলায় জেলে ঢুকিয়ে দেব, কয়েকজনকে কন্ডেম সেলে রাখবো, সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র বাতিল করে দেব, ছাত্র জনতার নামে জঙ্গি দুষ্কৃতীরা একের পর এক সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকানা দখল করবে বা নিয়ন্ত্রণ দখল করবে, তখন ইউনূস সরকার মুখে কুলু পেটে থাকবেন। এই যে মুখোশটা খুলে গেল, আগের ইউনূস মুখোশ পরে থাকতেন, আর এখন যে ইউনূসকে আপনারা দেখছেন সেইটাই ইউনূসের প্রকৃত চেহারা। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন বাংলাদেশে হচ্ছে, আগেও হতো, নইলে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে যেখানে ধর্মীয় সংখ্যালঘু বা সনাতনীদের সংখ্যা মোট জনসংখ্যার 23% কাছাকাছি ছিল এক সময়, আজ থেকে 60 বছর আগে, সেটা কমতে কমতে কি করে 8% কাছে এসে দাঁড়ায়। অর্থাৎ পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের নিকেশ করা হয়েছে। এখন যেটা হচ্ছে, তাদের নাম ও নিশান বাংলাদেশ থেকে মুছে ফেলা এবং একই সঙ্গে তাদের সম্পত্তি দখল করা। ইউনূস সরকার চোখে ঠুলি এঁটে আছে, কিছুই দেখতে পাচ্ছেন না। আমি জানি না উট পাখি কবিতাটা সুধীন দত্তর প্রফেসর ইউনূস পড়েছেন কিনা। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ডক্টর ইউনূস চোখে ঠুলি এঁটে থাকতেই পারেন, তিনি অন্ধ হয়ে থাকতে পারেন, তা বলে প্রলয় বন্ধ হবে না। প্রলয় আসন্ন বাংলাদেশে, এবং সেই প্রলয়ের জন্য দায়ী হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি দায়িত্ব নেওয়ার পর আমরা ভেবেছিলাম যাক, এমন একজন মানুষের হাতে বাংলাদেশের দায়িত্ব গেছে, তিনি উন্নতির সড়কে বাংলাদেশে নিয়ে যাবেন, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, মুক্ত আদর্শের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হবে বাংলাদেশ। ঘটল কি? 180 ডিগ্রি উল্টো। অগাস্ট মাস থেকে 2024 অগাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2500-এর মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা ঘটেছে। নানা রকম সেই নিপীড়ন, কোথাও মাতৃশক্তি লাঞ্ছিতা হয়েছেন, নিগৃহীতা হয়েছেন, কোথাও খুন করা হয়েছে, কোথাও সম্পত্তি দখল করা হয়েছে, কোথাও জোর করে ধর্মান্তকরণ করা হয়েছে। আর ডক্টর ইউনূসকে যখনই এই প্রশ্নগুলো করা হয়, তিনি সম্পূর্ণ স্টেট অফ ডিনায়ালে চলে যান, বলে কিছুই তো হয়নি। ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষের জনরোষ, সেই জনরোষের অভিঘাত পড়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর। ইউনূসের সরকার নাকি সংখ্যালঘুদের জীবন, জীবিকা, ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। এত বড় ঝুট কেউ যে বলতে পারেন অম্লান বদনে, এটাও দেখে শিখলাম। আসলে মিথ্যার বেশাতি করে 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 ইউনূস নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, তিনি খুব কমই সত্যি কথা বলেন। এই যে চীনে গেলেন শি জিনপিং এর আমন্ত্রণে, বললেন যে চীনের সরকার নাকি বিশেষ বিমান পাঠিয়েছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশ সরকার চীনের কোনো একটি বিমান সংস্থার থেকে বিমান ভাড়া নিয়েছে চার্টার্ড ফ্লাইট হিসাবে। এটা বলতে কি অসুবিধা হতো? কোনো তো অসুবিধা নেই। ইউনূস মুক্তিযুদ্ধের নাম ও নিশান মুছে দিতে চান, শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের আস্তা করে নিক্ষেপ করতে চান। এটা তার ঘোষিত নীতি। নইলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ইউনূস একবারের জন্য শেখ মুজিবের নাম করেননি, ভারতের কথা বলেননি, মুক্তিযুদ্ধের কথা চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো করে বলেছেন। এই ইউনূসের আগের বক্তব্য শুনবেন, এই অভ্যুত্থানের আগের, তিনিও মুক্তিযুদ্ধের জন্য নাকি নিবেদিত প্রাণ ছিলেন।
শেখ মুজিবুর রহমানের অনুরাগী ছিলেন। তো রাতারাতি তার অবস্থান এরকম 180 ডিগ্রি বদলে গেল। অর্থাৎ তখন মুখোশ পড়েছিলেন, সেই মুখোশটা এখন নিজেই খুলে ফেলেছেন। জীবনের উপান্তে এসে আসল ইউনুস বিশ্ববাসীর সামনে ধরা দিয়েছেন। দেখুন, একজন ভদ্রলোক নিজের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিতে চান না। বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। সেই ভদ্রলোক কখনো প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেবেন? হয় কখনো? যার ক্ষমতার লোভ রন্ধ্রে রন্ধ্রে, যার প্রতিহিংসা সব নজির ভেঙে দিয়েছে, যিনি 18 কোটি বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়নে করতে আসেননি, তিনি এসছেন নিজের অ্যাম্বিশন ফুলফিল করতে, শেখ হাসিনার উপর তার জাতক্রোধ প্রতিহিংসা চরিতার্থ করতে। না হলে একজন মানুষ যিনি দীর্ঘদিন ইউরোপ আমেরিকায় ছিলেন, মুক্ত চিন্তার কথা বলেন, তিনি কখনো জঙ্গি জিহাদিদের হাতের পুতুল হতে পারেন? এরকম হাতের পুতুল? ইউনুসের বিবেক দংশনও হয় না। আসলে ইউনুস এই জঙ্গি জিহাদিদের যে মত, সেই মতেরই সমর্থক। ইউনুসও খিলাফত চায়, ইউনুসও বাংলাদেশে গণতন্ত্রের বিকাশক চায় না। যদি গণতন্ত্রের বিকাশ কেউ একজন চাইতো, সে দর্তহীন ভাষায় জানিয়ে দিত যে তার সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত করার। সেটা না করে গাজর ঝুলিয়ে বলছেন ছোট সংস্কার, বড় সংস্কার, সংস্কারের প্যাকেজ, অর্থাৎ সংস্কার নামক মূল্যটি ঝুলিয়ে রেখে ও দীর্ঘকাল ক্ষমতা ভোগ করতে চায়। আপনাদের মনে আছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইউনুস কি বলেছিল? তোকে 6 বছর সময় দিতে হবে। তাহলে 84-85 বছর বয়সে দায়িত্বভার নিয়েছেন, 6 বছর মানে নবতিবর হয়ে যাবেন, ওর উচ্চাশা পূরণ হবে, রাষ্ট্র ক্ষমতা থাকলেন, দুনিয়া জুড়ে ঘুরে বেড়ালেন, বাণী দিলেন, এবং যখন তিনি বিদেয় হবেন দেশটা একটা ধর্মান্ধ রাষ্ট্র পরিণত হবে। টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টারে পরিণত করবেন বাংলাদেশকে। সেই পথে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জসিমউদ্দিন রহমানের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীকে ইউনুসের অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে। আমি একটা নাম বললাম, এরকম 90-95 জন আছেন যারা মানবতার পক্ষে বিপজ্জনক শক্তি, তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। তারা ভারতকে টুকরো করার হুমকি দিচ্ছে। ওনার এক উপদেষ্টা সে ভারতের অংশ নিয়ে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের কথা বলছেন, এবং ইউনুস তাকে বহাল তবিয়তে তার উপদেষ্টা পরিষদে রেখেছেন। অর্থাৎ ইউনুস চক্ষু লজ্জার খাতিরে যে কথাটা বলতে পারছেন না, তার উপদেষ্টাদের দিয়ে সেই কথাটা বলাচ্ছে। তাহলে মুখোশ পড়েছিলেন, সেই মুখোশটা খুলে গেছে। ধন্যবাদ প্রাপ্য না ইউনুসের। অন্তত জীবন সায়ান্নে এসে নিজের প্রকৃত চেহারাটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি খুব বৈঠক করতে ইচ্ছুক। আবার তার উপদেষ্টারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হবেন। ভারত নাকি বাংলাদেশকে নিজেদের কলোনি করে রেখেছিল, এইসব বলবেন। আবার ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য হাঁকুপাকু করবেন। দ্বিচারিতার কি অনন্য নজির না? দেখুন, চীন বাংলাদেশ সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চীনের বিনিয়োগ আছে বাংলাদেশে, সেই বিনিয়োগকে তো প্রোটেক্ট করতে হবে। চীন তো বুঝেছে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে তাদের বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
চীনা ন্যাশনালরা বালুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেডের টার্গেট হচ্ছেন, আত্মঘাতী হামলা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন ধর্মান্ধ বাংলাদেশে না হয়, সেজন্যই শি জিনপিং ইউনুসকে ডেকে পাঠিয়েছিলেন। অর্থাৎ তাদের বিনিয়োগের নিরাপত্তা সুনিশ্চিত রাখা এবং বাংলাদেশে প্রচুর চীনা নাগরিক নানা কাজের সূত্রে আছেন, তাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করার জন্যই শি জিনপিং ইউনুসকে ডেকেছিলেন। তাতে কিছু মৌ স্বাক্ষর হতে পারে, তিস্তা নিয়ে কথা হতে পারে। শি জিনপিংও বাংলাদেশে কি চলছে সেটা জানেন এবং একটা নির্বাচিত সরকার না হলে তিস্তা নিয়ে কোনো রকম কার্যকরী চুক্তি হবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু ইউনুস এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন তার ইকোসিস্টেমকে দিয়ে যে তিনি চীনে গেলেন, কোটি কোটি ডলার চীন থেকে আসলো, বাংলাদেশের ভোল তিনি পাল্টে নেবেন। এটাও একটা বিশাল ঢপ। কিছু কথা হয়েছে, কিছু মৌ হয়েছে। শি জিনপিং কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বিনিয়োগের, তাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ ইত্যাদি। কার্যকারী কি হচ্ছে? বাংলাদেশ থেকে তো বিদেশি বিনিয়োগ 71% পালিয়ে গেছে। বহু বাংলাদেশের মানুষ নাগরিকত্ব ত্যাগ করছেন। যারা বাংলাদেশের খবরাখবর রাখেন, আশা করি তারা বিষয়টা জানেন। সেই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি ইউনুসকে। মুখোশটা খুলে গেছে না, আসল চেহারাটা বেরিয়ে এসছে এবং আমাদেরও বুঝতে সুবিধা হচ্ছে, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হচ্ছে যে সত্যি এই ইউনুস লোকটা কেমন। দেখুন, নোবেল পাওয়ার পর নরওয়ের সরকার অভিযোগ তুলেছিল যে নরওয়ের সরকারি তহবিল ইউনুস আত্মসাৎ করেছে। আর দীর্ঘ করবো না প্রতিবেদন, দুটো কথা বলি। নিজের উপর বাংলাদেশের আগের সরকার যে কর ধার্য করেছিল 650 কোটি টাকার বেশি, সেটা ইউনুস মুকুব করে নিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর দেবে না বাংলাদেশ সরকারকে। আর স্টারলিং ইউনুসের গ্রামীণ টেলিফোনের সঙ্গে এই চুক্তি করবে এবং সেই চুক্তিটা 3 মাসের মধ্যে যাতে হয় ইউনুস নির্দেশ দিয়েছেন উপদেষ্টাতে। আচ্ছা, বাংলাদেশে আর কোনো টেলিকম অপারেটর নেই? এ তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রধান উপদেষ্টা, তার প্রতিষ্ঠিত সংস্থা, তার সাথে স্টারলিংকে ডিল হবে। তাহলে নিজের উপর যে কর ছিল বাংলাদেশের ভূতপূর্ব সরকার চাপিয়েছিল, সেটাকে মুকুব করে দিলেন। গ্রামীণ ব্যাংকে 2029 পর্যন্ত কর দিতে হবে না ঠিক করে ফেললেন। স্টারলিংকে নিজের প্রতিষ্ঠিত কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধিয়ে দিলেন। আর বাংলাদেশের মানুষের উপর ভ্যাট চাপাচ্ছেন। আর যা কিছু হচ্ছে সবই হচ্ছে ওই ডিফিটেড অটোক্রেসির জন্য হচ্ছে, পতিত স্বৈরাচারের জন্য। বলেই যাচ্ছেন। উনি সবই জানেন, সবই বোঝেন, নির্বোধ তো নন, অত্যন্ত সুচতুর, চালাক এবং ধূর্ত। শুধু নিজের উদ্দেশ্য, নিজের পরিবারের সদস্যদের উদ্দেশ্য, নিজের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনদের স্বার্থ সুরক্ষিত রাখাই ইউনুসের কাছে অগ্রাধিকার। 18 কোটি বাঙালির, বাংলাদেশের মানুষের জীবন জীবিকা যদি বিপন্ন হয়, তাতেও ওর কিচ্ছু এসে যায় না। এটাই হচ্ছে ইউনুসের প্রকৃত স্বরূপ। সেই প্রকৃত স্বরূপটা এবার উন্মোচিত হয়ে গেছে, নিজেই করেছেন, নিজের আসল চেহারাটা মেলে ধরেছেন। তাই ধন্যবাদ ডক্টর ইউনুস আপনাকে, নিজেকে এভাবে চিনিয়ে দেওয়ার জন্য। সত্যি, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আপনাকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি।